কোনো বিগ কোভার্ট অপারেশনের প্রস্তুতি নিচ্ছে ভারতবর্ষের এলিট কমান্ডো ফোর্স। ভারতবর্ষের স্পেশাল ফোর্সের থেকে কেন বিপদ সংকেতের আশঙ্কায় ভুগছে ঢাকা এবং ইসলামাবাদ? মুম্বাই হামলা চক্রী সন্ত্রাসবাদীরা কেন গোপনে ঢাকার বিমানবন্দরে অবতরণ করল? বাংলাদেশ কি ক্রমশ ভারতের কাছে সাইলেন্ট ওয়ার ফ্রন্টে পরিণত হচ্ছে? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই এপিসোডে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। দেখুন, আমরা সবাই জানি যে সময় খুব একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। ঘড়ির কাঁটা মেপে সময় আপনাকে বলে দেবে কে আপনার বন্ধু, কে আপনার শত্রু। ঠিক তেমনি আমাদের আন্তর্জাতিক দুনিয়াতে প্রত্যেক মুহূর্তে ঘটে চলা বিভিন্ন যে সিক্রেট মিশন বা বিভিন্ন ধরনের যে কভার্ট অপারেশনসগুলো আছে, সেগুলোকে যদি আমরা তথ্য তালাশ করি বা সেগুলো ডিকোড করি, তাহলে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক দুনিয়াতে সেই অর্থে কোনো পার্মানেন্ট ফ্রেন্ড নেই, স্থায়ী বন্ধু নেই, এবং প্রত্যেক মুহূর্তে আন্তর্জাতিক দুনিয়াতে এই সম্পর্কটা টানাপোড়েন চলতেই থাকে। তবে কয়েকটি বিশেষ ক্ষেত্র বাদ দিয়ে, যেমন ভারত রাশিয়ার সম্পর্ক, অনেকেই মনে করেন যে এই সম্পর্কটা অত্যন্ত গভীর এবং দীর্ঘস্থায়ী। ফলে এরকম দু একটি ক্ষেত্র বাদ দিলে আন্তর্জাতিক দুনিয়ায় বন্ধু এবং শত্রুর যে ডেফিনেশন তা প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে আপনারা দেখবেন, তাহলে তো বলতে হয় যে ধরুন কোনো একটি রাষ্ট্র বন্ধু ছিল পরস্পরের প্রতি, হঠাৎ করে শত্রু হয়ে গেল, তাহলে একটি রাষ্ট্র কি অপর রাষ্ট্রের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেবে? না, সেটা তো হয় না। 2026-এ এসে দাঁড়িয়ে সেটা হয় না। তাহলে কি যুদ্ধ থেমে গেছে? বিশেষজ্ঞরা বলছেন না, একদমই তা নয়। সমর বিশেষজ্ঞদের বক্তব্য যে এখন যুদ্ধের ফরম্যাট চেঞ্জ হয়েছে, একদম স্যাটেলাইট থেকে সাইবার পর্যন্ত, এবং ঠিক সেভাবেই এই যুদ্ধটা হচ্ছে। অনেক ভয়ঙ্কর সেই যুদ্ধের ফরম্যাট, অনেক বেশি সেটা প্রাণঘাতী বলে একটা বড় অংশ মনে করছেন। আপনারা দেখুন যে ট্র্যাডিশনাল যে ওয়ার হতো বা সম্মুখ সমর যেটাকে আমরা বলে থাকি, সেই সম্মুখ সমরটা মূলত যে দুটো পদাতিক বাহিনী বা আর্ম ফোর্সের মধ্যে হতো, তা এখন আর খুব একটা হয়ই না বলতে গেলে। এবং যদি আমরা ভারতবর্ষের চিরশত্রু পাকিস্তানের কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখেছি 1971 সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে শেষ সম্মুখ সমর হয়েছিল। তারপর সবগুলি ক্যামোফ্লেজড ওয়েতে হয়েছে। ফলে যুদ্ধের ফরম্যাট চেঞ্জ হয়েছে, যুদ্ধ থামেনি, খুব ভয়ঙ্কর। অর্থাৎ বর্তমান যুদ্ধ যেভাবে হচ্ছে তা হলো প্রিসাইজড অ্যাটাক, অর্থাৎ নির্ভুল লক্ষ্যে আঘাত করে শত্রুকে নিকেশ করো, নিউট্রালাইজ করো, কাবু করে দাও। ঠিক যেভাবে অপারেশন সিঁদুর হয়েছে, এবং পরবর্তী সময়ে আমেরিকান যে অ্যাটাক ভেনেজুয়েলার উপর নেমে এসেছিল, অর্থাৎ অপারেশন অ্যাবসলিউট রিজলভ, সেটাও প্রিসাইজড অ্যাটাকের ফলাফল। ফলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। আমরা কেন এই প্রিসাইজড স্ট্রাইকের কথা বলছি? কারণ অপারেশন সিঁদুরের পর এবং পহেলগাঁও যে নারকীয় ঘটনা ঘটেছিল, তারপর ভারতবর্ষ একাধিকবার বলেছে, আমাদের বিভিন্ন ক্ষেত্র থেকে বলা হয়েছে যে বড় কোনো সিদ্ধান্ত বা অপারেশন সিঁদুরের ফেজ 2-র কথা বলা হয়েছে, কিন্তু একাধিক তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, তা বলছে যে ভারতবর্ষ তার থেকেও ভয়ঙ্করতম কোনো পদক্ষেপের দিকে বোধহয় এগোচ্ছে, এবং সেটা অনেকটাই গুছিয়ে নেওয়া হয়েছে বলেও বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছেন। তার আগে একটা জিনিস আপনারা দেখে নেবেন, যে ডিফেন্স বাজেট, এই ডিফেন্স বাজেট 26 সালের যে ডিফেন্স বাজেটটা আমরা দেখতে পেলাম, সেটা সাধারণ কোনো বাজেট নয়। কারণ গত 10 বছরের ডিফেন্স বাজেট যেভাবে বাড়েনি, 26-এ অনেকটাই বেড়ে গেছে, এবং এটা এলোমেলো কোনো বাজেট নয়, একদম টার্গেট বেসড এই ডিফেন্স বাজেট বলে মনে করা হচ্ছে। এবং আমাদের আর্মি, আমাদের এয়ারফোর্স এবং আমাদের নেভি, 3টি সেক্টরের জন্যই হু করে অর্থ খরচ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। ভারত সরকারের তরফে প্রতিরক্ষা বাজেটকে অনেকটাই বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কীভাবে আমরা শক্তিশালী হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে একটু দেখে নিই। বাজেট বৃদ্ধির ফলে সেনাবাহিনীর হাতে আসতে চলেছে 7.85 লক্ষ কোটি টাকা, একটা বিরাট অঙ্ক। এবং আমাদের ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স এবং নেভি সমস্ত ক্ষেত্রেই হু করে অর্থ বরাদ্দ বেড়েছে। কি পাচ্ছে সেনাবাহিনী? আমাদের নেভির জন্য তৃতীয় এবং বিশাল আকৃতির আইএনএস বিশাল অথবা বিরাট, এই সিবিজি অর্থাৎ ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ এই মুহূর্তে তৈরির পথে, এবং তার সঙ্গে তার ফ্রিগেট, ডেস্ট্রয়ার, করভেট অর্থাৎ বিশাল ভাসমান নৌসেনানির শহর, তা আমাদের নেভি হাতে পাচ্ছে। একই সঙ্গে জার্মানির সঙ্গে আমাদের প্রজেক্ট 75I, এই টাইপ 214 এই চুক্তি অনুসারে 6টি অত্যাধুনিক সাবমেরিন আমরা নেভির জন্য পাচ্ছি। অর্থাৎ আমাদের বে অফ বেঙ্গল, আরব সাগর এবং ভারত মহাসাগরে আরও দৃঢ় পদক্ষেপ রাখবে ভারতবর্ষ। আমাদের এয়ারফোর্সের জন্য Su-57 5th জেনারেশনের ফাইটার জেট, একই সঙ্গে Su-35 রাফালের জন্য আরও হু করে অর্থ বরাদ্দ বাড়ানো হচ্ছে। একই সঙ্গে আমাদের আর্মির জন্য জোরাভার ট্যাঙ্ক এবং K9 বজরা,
এই সমস্ত অত্যাধুনিক যে হাউইটজারগুলো আসছে, তার পাশাপাশি S-400, S-500 এয়ার ডিফেন্স, একই সঙ্গে XSAM এয়ার ডিফেন্স সিস্টেম যেমন আসছে, এছাড়াও কলকাতা, মুম্বাই, চেন্নাইয়ের মতো মেট্রো সিটিগুলোর জন্য এয়ার ডিফেন্সকে আরও শক্তিশালী এবং নতুনভাবে ইনস্টল করা হচ্ছে, যে কারণে ইউরোপের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। ইউরোপের স্কাই শিল্ড এই সমস্ত মেট্রো সিটির আকাশ সুরক্ষাকে অনেকটাই বাড়িয়ে দেবে। তবে সবচেয়ে লক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ হলো সেনাবাহিনীর সবচেয়ে খতরনাক অংশ অর্থাৎ IBG অর্থাৎ ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ। এই ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপের জন্য ব্যাপকভাবে আর্মার্ড ভেহিকেলসের প্রোডাকশন বেড়ে গেছে। কেন বেড়েছে সেই ব্যাখ্যা আমরা পরে আসছি, সেই কারণটা আপনাদের পরে বলছি। তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এছাড়াও বেশ ভালো পরিমাণে ইন্ডিয়ান মাল্টিরোল হেলিকপ্টারের প্রোডাকশন শুরু হয়েছে। এগুলো মূলত শত্রুর অংশে ঢুকে এরিয়া ডমিনেট করতে খুব ভালো পারদর্শী বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবার যে প্রশ্ন আসবে যে ভারত কি তাহলে কোনো সীমায়িত সময়ের যুদ্ধের দিকে অবতীর্ণ হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন না। পরিবর্তে কোনো প্রিসাইজড ভয়ঙ্কর ধরনের স্ট্রাইক অথবা খুব হাইলি সিক্রেট মিশনের দিকে ভারতবর্ষ বোধহয় হচ্ছে। কারণ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারছি। তাতে আমরা জানতে পারছি যে আমাদের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা এসছে আমাদের এলিট কমান্ডো ফোর্সদের জন্য। এবং আমাদের এলিট কমান্ডো ফোর্স অর্থাৎ আমাদের আর্মি, এয়ারফোর্স এবং নেভির যে তিনটে স্পেশাল উইং আছে, স্পেশাল ফোর্স আছে, যেমন প্যারাএসএফ, মার্কোস এবং গরুর, এদেরকে চূড়ান্ত প্রস্তুতি নিতে বলা হয়েছে। যে কোনো ধরনের সিক্রেট হাই অপারেশনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এবং যে তথ্য আরও জানা যাচ্ছে, অনেকটি এগিয়ে গেছে এই বিষয়টি, যে প্রয়োজনে যেভাবে আমেরিকান অর্থাৎ US নেভি সিল বা তাদের ডেল্টা ফোর্স ভেনেজুয়েলায় প্রবেশ করে সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চিনুক হেলিকপ্টারে করে তুলে এনেছিল, ঠিক সেই কায়দায় অপারেশন হতে পারে। এবং একইভাবে যাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রাসাদকে সামনে আমেরিকার বুকে তৈরি করে তার রেপ্লিকার উপর দাঁড়িয়ে যে প্র্যাকটিসটা শুরু হয়েছিল, বোধহয় আমাদের স্পেশাল ফোর্স যাদেরকে হাই ভ্যালু টার্গেট ধরেছে সেই ধরনের প্র্যাকটিস বা মহড়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং যে কারণে আমাদের স্পেশাল ফোর্সের এই অ্যাক্টিভিটিস জানার পরেই যে তথ্য আমরা জানতে পারছি, আমাদের দুপার অর্থাৎ আমাদের পূর্ব এবং পশ্চিম প্রান্তের যে দুটি সকল্ড প্রতিবেশী রাষ্ট্র আছে, যেমন পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুটি দেশের মধ্যে একাধিক ঘটনা গোয়েন্দাদের নজর কাটছে। যেমন এর আগেই বলেছিলাম যে পাকিস্তানের সেনাপ্রধানের নিরাপত্তা বাড়ানো হয়েছে, সেটা অভূতপূর্বভাবে বাড়ানো হয়েছে। এবং এই মুহূর্তে পাকিস্তানের সেনাপ্রধান তিনি দৈনন্দিন কোথায় যাচ্ছেন, তিনি কখন GHQ রাওয়ালপিন্ডি থেকে বেরিয়ে কোথায় গোপনে মিটিং করছেন, সব ভীষণভাবে গোপন করে রাখা হচ্ছে। এবং পাকিস্তানের যে এলিট কমান্ডো ফোর্স আছে অর্থাৎ স্পেশাল সার্ভিস গ্রুপ বা SSG পুরোপুরি ঘিরে ফেলেছে তাদের সেনাপ্রধানকে। প্রত্যেকটি মুভমেন্ট তারা ট্র্যাক করছে এবং তাদের নিরাপত্তা বা তাদের প্রোটেকশনে তাকে থাকতে হচ্ছে। এছাড়াও যে বিদেশি নিরাপত্তা সংস্থা অর্থাৎ XSAS-এর নিরাপত্তাও বহুগুণ বাড়ানো হয়েছে। অর্থাৎ আশঙ্কায় ভোগা শুরু করেছেন আসিম মুনির। এবং তার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর রিলেটেড একটি ভেরিফাইড পেজ, সেই পেজ থেকে একটা তথ্য সম্প্রতি সামনে এসছে। সেই তথ্যটি হলো বাংলাদেশ আর্মি রিলেটেড এই ভেরিফাইড পেজটি হলো ডিফেন্স রিসার্চ ফোরাম, তার পরিষ্কার তথ্যকে সামনে নিয়ে আসছে। সেই তথ্যটি হলো যে ভারতবর্ষের মাল্টি লঞ্চ রকেট সিস্টেম বা 300 কিলোমিটার রেঞ্জের MLRS যে রকেট সিস্টেম, তা নাকি ভারতবর্ষ ত্রিপুরা থেকে উৎক্ষেপণ করে এবং তা বাংলাদেশের কুমিল্লার মাটি ছুঁয়ে আকাশ ছুঁয়ে তার টার্গেটে গিয়ে হিট করে। এবং এই খবরটি বাংলাদেশ সেনাবাহিনীর যে ভেরিফাইড পেজ থেকে সামনে আসার পরেই এই রিজিয়নে একটা শোরগোল পড়ে গেছে, বাংলাদেশের বুকে তো পড়েইছে। বাংলাদেশ আর্মি ভেরিফাইড কি সঠিক কথা বলছে না কোনো একটা প্রোপাগান্ডা, আমরা বলছি সে কথা, আসল খবরটাকে আসল সত্যিটাকে। কিন্তু তার আগে যারা স্পেকুলেট করা হচ্ছে যে জাতীয় সুরক্ষাকে সামনে রেখে ভারতবর্ষের জন্য এখন প্রয়োজন ভেনেজুয়েলার মডেল। খুব দ্রুত আমাদের কুচুটে প্রতিবেশী পাকিস্তানের একাধিক হাই ভ্যালু টার্গেটকে আমাদের কবজায় নিয়ে আসার প্রয়োজন বলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন। একাধিক সেনাকর্তাও বিভিন্ন অংশে তারা বিভিন্ন পরিসরে বলেছেন, আড়ালে আপনারা সে কথা চলছে। ফলে এক্ষেত্রে যদি সেটাই সত্যি হতে চলে এবং যেহেতু আমাদের আফসোর অর্থাৎ আমাদের স্পেশাল ফোর্স তাদেরকে রেডি থাকতে বলা হয়েছে চূড়ান্ত কোনো অপারেশনের জন্য, তাহলে দু একটা গুরুত্বপূর্ণ ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে। যে ইঙ্গিতগুলো আমরা পাচ্ছি আন্তর্জাতিক ক্ষেত্রে, সেগুলো কি? তা হলো আপনারা দেখবেন যে ভারতবর্ষ তার ডিপ্লোম্যাটিক প্রসেসে বেশ কিছু চেঞ্জ এনেছে, ডিপ্লোম্যাটিক পলিসির ক্ষেত্রে চেঞ্জ এনেছে, কূটনৈতিক দৌত্যের ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটেছে। এবং আমেরিকা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি 2রা ফেব্রুয়ারি একটি ঘোষণাই করলেন যে ফের ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক একেবারে মসৃণ, বাণিজ্য বৃদ্ধি হচ্ছে এবং কার্যত তিনি ভারতবর্ষকে ট্যারিফের নাগপাশ থেকে মুক্তি দিয়েছেন, এই দাবি তিনি করেছেন। এবং
তিনি ট্যারিফকে 18% নামিয়েও এনেছেন, তার সুফল অবশ্যই ভারতবর্ষের অর্থনীতি পাবে। এবং পরিবর্তে আরেকটা দাবিও তিনি করেছেন যে ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার তেল চুক্তি অর্থাৎ তেল নেওয়া প্রায় বন্ধ। এ সম্পর্কে বলে রাখা প্রয়োজন একাধিক তথ্য যে আমরা জানতে পারছি যে গত বছরের ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণ তেল নয়াদিল্লি মস্কো থেকে নিয়ে আসে। জানুয়ারিতে একটু কম ছিল, ফেব্রুয়ারিতে আবার তার চেয়ে বেশি পরিমাণ তেল ভারত রাশিয়া থেকে নেবে, এটা মোটামুটি স্থির। অর্থাৎ ভারতের সঙ্গে রাশিয়ার যে এনগেজমেন্ট সেটা জেনেই যেমন ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তিবদ্ধ হয়েছে, ঠিক এটা জেনেই আমেরিকা তাদের ট্যারিফকে কমিয়েছে। কিন্তু মুখের কথা বলতে হয়, তাই ডোনাল্ড ট্রাম্প একথা বলছেন বলে একাধিক অংশ মনে করছে। এর পাশাপাশি আমেরিকার সঙ্গে আমাদের একাধিক বাণিজ্য চুক্তি হচ্ছে এবং আমরা কিছু ডিফেন্স রিলেটেড চুক্তিও করে রেখেছি, যেগুলোর গুরুত্বপূর্ণ ফলাফল অবশ্যই আমাদের হাতে আসবে। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের যে পরিবর্তিত সুর এবং ভাবমূর্তি অবশ্যই দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি কুচুটে এবং ক্যামোফ্লেজ কান্ট্রি বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য ভয়াবহ হতে চলেছে বলে একাধিক অংশ মনে করছে, কারণ প্রত্যেক দিন এই দক্ষিণ পূর্ব এশিয়ায় খেলা ঘুরছে। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যটা জানিয়ে রাখবো, তা হলো কাশ্মীরের দক্ষিণ প্রান্ত অনন্তনাগ সংলগ্ন কিস্তোয়ার, সেখানে সম্প্রতি আমাদের স্পেশাল ফোর্সের হাতে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী ব্যাটের জঙ্গিদের নিধন করা হয়। শুধু নিধন নয়, সেই ব্যাট জঙ্গি গোষ্ঠীর সঙ্গে থাকা পাকিস্তানের এলিট কমান্ডো গ্রুপ এসএসজির দুজন যে এলিট কমান্ডোকে নিকেশ করে আমাদের স্পেশাল ফোর্সের ক্ষিপ্রতা এবং পারদর্শিতা দেখে কার্যত পাকিস্তানের স্পেশাল ফোর্স ভয় পেয়ে যায় এবং পাক সেনাবাহিনী সেখান থেকে পিছু হটার চেষ্টা করে বলে আমরা বিভিন্ন সূত্র আমাদের কনফার্ম করছে। এর পরিপ্রেক্ষিতে যেমন একটা ছবি তৈরি হচ্ছে, তার পাশাপাশি আরও একটি ঘটনা ঘটেছে, তা হলো যে ইতিমধ্যে রাজস্থান বর্ডার সংলগ্ন ভওয়ালপুর, সেখানে পাক সেনাপ্রধান অত্যন্ত গোপনে, যে কথা আগেই বলছিলাম, তিনি একটি গ্যারিসন পরিদর্শন করেন। গ্যারিসন কারা পরিদর্শন করেছেন তার তথ্য আমরা দিচ্ছি, এবং সেখানে একাধিক জঙ্গি গোষ্ঠী যেমন মাসুদ আজহার সহ জয়সি মোহাম্মদ সহ একাধিক জঙ্গি গোষ্ঠী নতুন করে জাগিয়ে তোলার প্রয়াস তিনি শুরু করেছেন অত্যন্ত গোপনে বলে গোয়েন্দারা জানতে পারছেন। এখানে লক্ষণীয় বিষয় হলো যে ইতিমধ্যে আমাদের তরফে আমাদের ওয়েস্টার্ন পার্ট অর্থাৎ ইন্দো পাক যে বর্ডার আছে সেই সংলগ্ন অংশে আমরা MI-28 পৃথিবীর সবথেকে বড় হেলিকপ্টারকে আমরা মোতায়েন করে রেখেছি। একই সঙ্গে চিনুক হেলিকপ্টার, অত্যন্ত অত্যাধুনিক মার্কিন হেলিকপ্টার, শক্তিশালী হেলিকপ্টার, বিভিন্ন কভার্ট অপারেশনে ব্যবহৃত হয়, সেই হেলিকপ্টারগুলোকে আমরা মোতায়েন করেছি বলে বিভিন্ন তথ্য আমাদের সামনে আসছে। এই ধরনের অপারেশনগুলো হয় মূলত 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে। আমাদের লক্ষ্য কী, আমাদের স্পেশাল ফোর্সের লক্ষ্য কী, যে তথ্য আমাদের কাছে আসছে যে ভারতবর্ষের জাতীয় সুরক্ষার জন্য অপারেশন সিঁদুরের থেকেও ভয়ঙ্কর কোনো পদক্ষেপ যদি নিতে হয় তাহলে ভারতবর্ষের স্পেশাল ফোর্স নেবে, সেই নির্দেশিকা চলে এসছে। কারণ ভারতবর্ষকে রক্তাক্ত করার জন্য সেখানে পাকিস্তানের মদতপ্রাপ্ত একাধিক জঙ্গি গোষ্ঠী প্রত্যেক দিন গ্রুপিং তৈরি করছে। সেখানে মাসুদ আজহার আছে, হাফিজ সঈদ আছে, লস্কর তৈবা আছে, জয়সি মোহাম্মদ আছে, একাধিক জঙ্গি গোষ্ঠী আছে। ফলে এই স্পেশাল ফোর্স আমাদের আফসোডের লক্ষ্য হতে পারে একাধিক শীর্ষ জঙ্গি নেতা অথবা সেখানকার শীর্ষ কোনো সেনাকর্তাও হতে পারে বলে আপাতভাবে তথ্য আসছে। কি হতে পারে? এই ধরনের অপারেশন মূলত 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই হয়। প্রথমে এয়ার স্ট্রাইক হতে পারে, অথবা যদি অবস্থার পরিবর্তন ঘটে ভৌগোলিকভাবে তাহলে নাভাল স্ট্রাইকও হতে পারে। দেখবেন আমাদের প্রতিরক্ষামন্ত্রী একাধিকবার বলেছেন যে প্রয়োজন আমরা নাভাল স্ট্রাইক করে এবার এগোতে থাকবো। ফলে একটা ইঙ্গিত আমরা আগে থেকেই পাচ্ছি, এবং যে অংশে নাভাল স্ট্রাইক করা হবে সেই অংশে আমরা সুযোগ খুঁজছি। আমাদের গোয়েন্দারা সুযোগ খুঁজছেন, সুযোগ এসেও হয়তো যাবে। কারণ আপনারা দেখবেন কোনো একটি বৃহৎ রাষ্ট্রের সহায়তায় হঠাৎ করেই বালুচিস্তানের বিদ্রোহীরা একেবারে অ্যাকশন মোডে নেমে পড়েছে এবং বালুচিস্তান জুড়ে তারা এরিয়া ডমিনেট করা শুরু করেছে। এবং তথ্য বলছে এখনও পর্যন্ত বালুচ বিদ্রোহীদের হাতে বালুচিস্তানের প্রায় 35 to 40% ল্যান্ড তারা ডমিনেট করছে, এবং সেখানে পাকিস্তান সেনার প্রবেশ প্রায় নাকচ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকদিন পাক সেনাকে নিকেশ করা হচ্ছে। এবং এই বালুচিস্তানকে নিয়ন্ত্রণ করতে পাকিস্তানের পূর্ব সীমান্ত অর্থাৎ ইন্দো পাক বর্ডারের যে সমস্ত অর্থাৎ যে সংখ্যক পাক সেনা মোতায়েন থাকতো তার অর্ধেককে নিয়ে যেতে বাধ্য হয়েছে পাক সেনা কর্তৃপক্ষ বালুচিস্তানে। সুযোগ তো তৈরি হচ্ছে। দ্বিতীয়ত যে ছবিটা আমাদের কাছে আসছে সেই ছবিটা হলো, আমরা বলেছিলাম যে টার্গেট বেসড একটা ডিফেন্স বাজেট আমাদের সামনে বছর এসছে, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে এই বাজেটটাকে রাখা হয়েছে। সেই লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো আপনারা দেখবেন যখনই এই ধরনের কোনো স্ট্রাইক, কোনো প্রিসাইজড অ্যাটাক বা প্রিসাইজড অপারেশনে যাবে আমাদের স্পেশাল ফোর্স, মার্কোস, গরুর অথবা প্যারাএসএফ যাদের আফসোড বলা হয়, তখন সেই অংশে ধরুন ভাওয়ালপুরেই এই ধরনের অপারেশন করা হলো বা মুরুদকেতে করা হলো, তখন সেই অংশের জন্য, এবং অতীতেও করা হয়েছে, ফলে এই অংশের জন্য কি হবে, এই অংশে একটা অস্থির পরিবেশ তৈরি হবে। সেই অস্থির পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের আর্মির অন্যতম খতরনাক অংশ ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ তারা দ্রুত সে অংশে প্রবেশ করবে এরিয়া ডমিনেশনের জন্য বলে একটা বড় অংশ বা সবার বিশেষজ্ঞরা মনে করেন। এবং সেই এরিয়া ডমিনেশনের জন্য প্রয়োজন অনেক বেশি আর্মার্ড ভেহিকেলস,
ওই যে প্রথমে যে কথা বলছিলাম কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখেই প্রচুর পরিমাণে আর্মার্ড ভেহিকেলসের প্রোডাকশনকে বাড়িয়ে দেওয়া হয়েছে, বাজেট ইতিমধ্যে গ্র্যান্টও করা হয়েছে। এবং তার পাশাপাশি পাকিস্তানের জন্য, অর্থাৎ পাকিস্তান যেভাবে আমাদের বিরুদ্ধে শত্রুতা শুরু করেছে, আড়ালে আপনারা সরাসরি যুদ্ধ করার ক্ষমতা পাকিস্তানের নেই, তাদেরকে সমুচিত শাস্তি দেওয়ার জন্য খুব দ্রুত এই ধরনের অপারেশনে যেতে চাইছেন আমাদের একাধিক সেনাকর্তা বলে বিভিন্ন তথ্য আমরা সামনে পাচ্ছি। ফলে কবে কখন হবে সেটা তো ছবিটা পরিষ্কার হবে সময়ের সঙ্গে সঙ্গে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো পশ্চিম প্রান্তে পাকিস্তানের জন্য যেমন প্রিসাইজড অ্যাটাক, প্রিসাইজ স্ট্রাইকের একটা পরিকল্পনা আমরা জানতে পারছি, সেটা যে বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাটে হতে পারে, টেকনিক্যাল কারণে আমরা সব ফরম্যাট বলবো না এখানে। তার পাশাপাশি পূর্ব সীমান্ত অর্থাৎ বাংলাদেশ, সেটাও সেই অংশ প্রিসাইজড অ্যাটাকের বাইরে থাকছে না বলেই একাধিক গোয়েন্দা রিপোর্ট সামনে আসছে। হতে পারে সেখানে আমাদের এলিট কমান্ডো ফোর্স প্রবেশ করল না, হতে পারে সেখানে আমাদের প্যারামিলিটারি গেলেই হয়তো এনাফ, কিন্তু সেখানেও প্রিসাইজড অ্যাটাক হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তার দুটো গুরুত্বপূর্ণ কারণ হলো ঢাকার একাধিক ভারত বিরোধী কার্যকলাপ, যা সম্প্রতি গোয়েন্দারা জানতে পেরেছেন। তা হলো রিসেন্টলি করাচি থেকে বাংলাদেশ এয়ারপোর্ট অর্থাৎ শাহজালাল এয়ারপোর্টে একটি ফ্লাইট ল্যান্ড করে। সেই বিমানটির কোড নেম হলো BG-342। 31 জানুয়ারি ভোর 4টে থেকে 4:30-র মধ্যে বিমানটি অবতরণ করে ঢাকায়। এই বিমানে করাচি থেকে যে সমস্ত যাত্রীরা এসেছেন বাংলাদেশে, তাদের মধ্যে 28 জনকে গোয়েন্দারা ইতিমধ্যে চিহ্নিত করতে পেরেছেন। তারা সকলেই মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সঈদের ঘনিষ্ঠ, এবং তারা সবাই বা সকলেই লস্করে তৈবার শীর্ষ কমান্ডার এবং হ্যান্ডলার, বিভিন্ন পজিশনে থাকা জঙ্গি নেতা। এবং তারা ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছেন বিভিন্ন অংশে, বিভিন্ন হোটেলে এই মুহূর্তে রয়েছেন, এবং তাদের যে নামের তালিকা ইতিমধ্যে গোয়েন্দারা পেয়ে গেছেন, অর্থাৎ আমাদের ভারতবর্ষের গোয়েন্দারা পেয়ে গেছেন। এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 28 জন কট্টর লস্কর জঙ্গির মধ্যে 4 জন এসছে শার্প শুটার, এবং তার পাশাপাশি লস্করের যে স্পেশাল উইং রয়েছে পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ, তারা এই 28 জন জঙ্গির মধ্যে বেছে বেছে বেশ কয়েকজন জঙ্গিকে সমুদ্র পার হওয়ার জন্য বিশেষ যে সাঁতারের প্রশিক্ষণ তা দেওয়া শুরু করেছে বলে গোয়েন্দারা জানতে পারছেন, এবং যেটা করে তারা বে অফ বেঙ্গলকে ক্রস করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে। এর আগে একটা তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিই, গত নভেম্বর মাসে আমাদের NSA অজিত ডোভাল বাংলাদেশের যিনি NSA এবং আদতে মার্কিন নাগরিক খলিলুর রহমানকে দিল্লিতে তলব করেন, এবং সেখানে তিনি একটি ফাইল বা ডসিয়ার তুলে দিয়েছিলেন খলিলুর রহমানের হাতে। এবং সেই ফাইলে বাংলাদেশের অর্থাৎ ইন্দো বাংলাদেশ বর্ডারের সিলেট, ময়মনসিংহ সহ 14টি অংশে যেখানে যেখানে এই মুহূর্তে পাক জঙ্গিদের ঘাঁটি, ডেরা বা লঞ্চ প্যাডগুলো অ্যাক্টিভ রয়েছে তার ডিটেলস তথ্য দিয়ে দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন খলিলুর রহমানকে যে দ্রুত সেগুলোকে নিউট্রালাইজ করুন আপনারা। অর্থাৎ সেটা ছিল নয়াদিল্লির তরফে ঢাকাকে শেষ আলটিমেটাম। আমাদের ঘোষিত নীতি কি, ভারতবর্ষের বিরুদ্ধে যেখানেই ভারতবর্ষকে রক্তাক্ত করার পরিকল্পনা ব্লুপ্রিন্ট হবে, ভারতবর্ষ সেটাকে যুদ্ধ বলে মনে করবে। ফলে এরপরে আমাদের স্পেশাল ফোর্স বা আমাদের প্যারামিলিটারি ফোর্সের টার্গেটে যদি বাংলাদেশের একাধিক শীর্ষ জঙ্গি নেতা, তিনি যিনিই হন, রাজনৈতিক ছাতার তলায় থাকুন অথবা সেখানকার কোনো ভারত বিরোধী সেনাকর্তাই হন, তিনি যদি আমাদের স্পেশাল ফোর্সের টার্গেটে চলে আসেন, তিনি ট্র্যাক অ্যান্ড লক হন, তাহলে ভারতবর্ষের আর কিছু করার থাকবে না। এই পদক্ষেপ বাংলাদেশকে বুঝে নিতে হবে যে তারা আদতে ভারত বিরোধিতার পারদ ঠিক কতটা চড়াবেন বা আদৌ করবেন কিনা। এবং আমরা বলছিলাম না যে বাংলাদেশ একটা প্রপাগান্ডা ঠিক পাকিস্তানের কায়দায় ছড়ানোর চেষ্টা করছে। প্রথমেই বলছিলাম ওই যে রকেট আমরা উৎক্ষেপণ করেছি, অর্থাৎ আমাদের মাল্টি লঞ্চ রকেট সিস্টেম MLRS 300 কিলোমিটার রেঞ্জের, এটা বাংলাদেশের যে সেনাবাহিনীর ভেরিফাইড পেজ থেকে সামনে এসছে, এবং ত্রিপুরা থেকে আমরা উৎক্ষেপণ করেছি। সত্যিটা হলো ত্রিপুরায় আমরা যে রকেট উৎক্ষেপণ করব তার জন্য যে রকেট উৎক্ষেপণের জন্য যে ফেসিলিটি সেন্টার থাকার প্রয়োজন হয় তা নেই, পরিবর্তে বালাসোরে আছে। সুতরাং পুরো তথ্যটাই একটা ফেক নিউজ। সেটা শুধুমাত্র ভারত কোনো অ্যাকশন নিতে পারে, কোনো কভার্ট অপারেশনে যেতে পারে, সেটা বুঝেই এই প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছেন ঢাকার সেনাবাহিনীর একটা অংশ বা ইউনুসের সিন্ডিকেট। কিন্তু বুঝে শুনে পদক্ষেপ না নিলে ভারতবর্ষ তার জাতীয় সুরক্ষাকে সবার আগে প্রায়োরিটি দেবে, এটা আপনাদের বুঝে নেওয়া প্রয়োজন সবার আগে। এখানে দুটো গুরুত্বপূর্ণ তথ্য আরও আসছে। তাহলে পাকিস্তানের হাতে এলিট কমান্ডো ফোর্স রয়েছে SSG অর্থাৎ স্পেশাল সার্ভিস গ্রুপ, বাংলাদেশের হাতে সে অর্থে এলিট কমান্ডো ফোর্স নেই, ওরা মুখে বলে। তাহলে এই দুটো দেশ ভারতবর্ষের এই এলিট কমান্ডো ফোর্সকে নিয়ে এত ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছে কেন বলে গোয়েন্দারা জানতে পারছে। তারা প্রত্যেক মুহূর্তে শঙ্কিত, তাদের জঙ্গি নেতাদের বিভিন্ন গোপন ডেরা নেওয়া হচ্ছে, সেনাকর্তাদের অনেক বেশি নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হচ্ছে। আশঙ্কা করছে যে মুহূর্তে ভারতবর্ষ যে কোনো মুহূর্তে তাদের স্পেশাল ফোর্স তাদের মাটিতে প্যারা ড্রপ করতে পারে, আশঙ্কা
পাকিস্তান এবং বাংলাদেশের গোয়েন্দা বাহিনী ইতিমধ্যে রিপোর্ট আকারে পেশও করেছে। আশঙ্কার কারণটা কি? কারণ ভারতবর্ষের যে এলিট কমান্ডো ফোর্স রয়েছে, যেমন আমাদের মার্কোস আছে, আমাদের প্যারা এসএফ আছে, আমাদের গেরুড রয়েছে, মূলত প্যারা এসএফ এবং মার্কোসকে তুলনা করা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যারা এলিট কমান্ডো ফোর্স রয়েছে 1 থেকে 10-এর মধ্যে। যেমন টপ গ্রেড একেবারে ইউএস নেভি সিল বা ব্রিটেনের স্যাসের সঙ্গে তাদের, অর্থাৎ তাদের এয়ারবর্ন যে ইউনিট রয়েছে তাদের সঙ্গে আমাদের প্যারা এসএফ বা মার্কোসের তুলনা করা হয়। কী কারণে করা হয়? তার কারণ প্যারা এসএফে অথবা অন্য যে আমাদের কমান্ডো এলিট কমান্ডো ফোর্স আছে তাদের প্রিসিশন সেন্স বা প্রিসাইজ স্ট্রাইক, একই সঙ্গে তাদের সার্জিক্যাল স্ট্রাইক করার ক্ষমতা, অসাধারণ প্যারা ড্রপ করার ক্ষমতা, শত্রুর মাটি থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, তাৎক্ষণিক অ্যাকশনে যাওয়ার ক্ষমতা এবং তার পাশাপাশি ইন্টেলিজেন্স ড্রাইভিং স্কিল অসাধারণ। সেই কারণে আমাদের এলিট কমান্ডোকে প্রথম 1 থেকে 10-এর মধ্যে থাকা ইসরায়েলের সাইরাত মটকেল অথবা এসআরের থেকেও অনেকটা এগিয়ে রাখেন সমর বিশ্বঘোড়া। বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল ডিফেন্স ম্যাগাজিন সেই দাবি করে থাকে বিভিন্ন সময়। এবং উল্টো দিকে যে পাকিস্তানের যে এলিট কমান্ডো ফোর্স আছে তাদের এই ধরনের পারদর্শিতা নেই, পরিবর্তে তারা কোনো যুদ্ধক্ষেত্রে ট্র্যাডিশনাল আর্ম ফোর্সকে সাপোর্ট দেওয়ার কাজটাই করে। ফলে শত্রুর মাটিতে ঢুকে প্রিসাইজ স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক বা যদি তাদের দেশে কোনো রকম এই ধরনের ভারতবর্ষের প্যারা এসএফ বা মার্কোসের মতো এলিট কমান্ডো ফোর্স প্রবেশ করে বা প্রিসাইজড অ্যাটাকে যায়, তাদের প্রতিরোধ করার ক্ষমতা এখনো পর্যন্ত পাকিস্তান অর্জন করতে পারেনি। আমরা বলছি না, এটা আন্তর্জাতিক সমীক্ষা বলছে। ফলে আতঙ্ক এখন ছড়িয়েছে ঢাকা এবং ইসলামাবাদের আকাশে। ছবিটা আরও ভয়ঙ্কর হচ্ছে বাংলাদেশ বা ঢাকার জন্য, কারণ তাদের আমাদের এলিট কমান্ডো ফোর্স সেখানে পাঠানোর প্রয়োজনই নেই বলে সমর বিশ্ববিদ্যালয়ের বড় অংশ মনে করেন। পরিবর্তে আমাদের প্যারামিলিটারি ফোর্স এনাফ। ফলে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলবে কি, তার আগেই তারা ফিনিশ। এটা তো সমর বিশ্বকরা বলছেন। যদি ভারতের বিরুদ্ধে তারা জঙ্গি পুশ করার চেষ্টা করে, অনুপ্রবেশ করানোর চেষ্টা করে, লঞ্চ প্যাডগুলোকে অ্যাক্টিভ রাখে, বাংলাদেশ যদি এভাবেই ক্রমশ ভারতের বিরুদ্ধে জঙ্গি লঞ্চ প্যাড বানায় বা পাক জঙ্গিদের শেল্টার দেয় ভারতের বিরুদ্ধে কার্যকলাপ চালানোর জন্য, তাহলে নয়াদিল্লি ক্রমশ এটা ভাবতে শুরু করবে যে ঢাকা আমাদের কাছে একটা সাইলেন্ট ওয়ার ফ্রন্টে পরিণত হয়েছে এবং তার অবশ্যম্ভাবী ফলাফল বাংলাদেশকে ভুগতেই হবে। এবং গুরুত্বপূর্ণ কতগুলো ছবি আরও আসছে। এই অপারেশনগুলোকে কমিউনিকেট করানোর জন্য বা কন্ডাক্ট করানোর জন্য আরও বেশ কিছু আমাদের শক্তিশালী চিনুকের মতো হেলিকপ্টার প্রয়োজন। সেই কারণে আরও নতুন করে 50টি চিনুক হেলিকপ্টার আমরা বরাদ দিয়েছি আমেরিকাকে। একই সঙ্গে এই ধরনের অপারেশন করানোর জন্য বেশ কিছু প্রিসাইজড অ্যাটাক ড্রোন প্রয়োজন হয় এবং ঠিক সেই কারণেই 9B প্রেডেটর ড্রোন, সেই ড্রোনের বরাদ দিয়েছি আমরা আমেরিকাকে। এবং আমেরিকায় এই চিনুক হেলিকপ্টার এবং এই প্রিসাইজড অ্যাটাকের জন্য যে অ্যাটাক ড্রোন 9B প্রেডেটর ড্রোন, সেটা আমাদের সরবরাহ করবে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের দেশ এটা সরবরাহ করবে। এবং আবারও যে তথ্য আমাদের সামনে আসছে যে অপারেশন সিঁদুরের থেকেও ভয়ঙ্কর পদক্ষেপ এবার নয়াদিল্লি নিতে চলেছে বলে একাধিক গোয়েন্দা রিপোর্ট আমাদের কনফার্ম করছে। এবং সেক্ষেত্রে এবার অপারেশন চলাকালীন বা আমাদের স্পেশাল স্ট্রাইক চলাকালীন পৃথিবীর কোনো বৃহৎ রাষ্ট্রই আর রিকোয়েস্ট করে যুদ্ধ থামিয়েছি এই দাবি বোধহয় করবে না। পরিবর্তে ভারতের স্পেশাল অপারেশন যখন চলবে, সেটা আমাদের শত্রু দেশের যে কোনো প্রান্তে হতে পারে, তখন বোধহয় ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ওভাল অফিসে দর্শক আসনে বসে গোটা বিষয়টা উপভোগ করবেন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে ভারত মার্কিন সম্পর্ক জোরদার হওয়ার পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ায় সামরিক খেলা কতটা ঘোরে, এখন সেদিকে তাকিয়ে আছেন বিশেষজ্ঞরা। আরও গুরুত্বপূর্ণ, রেলিভেন্ট এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।